আচ্ছা, একটা অর্থনৈতিক সিদ্ধান্ত কি ১০০ কোটিরও বেশি মানুষের জীবনকে একেবারে বদলে দিতে পারে? ৯০-এর দশকে ভারতে ঠিক এমনই একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যার নাম বিশ্বায়ন। চলুন আজ আমরা এই গল্পটাই একটু কাছ থেকে দেখি, কিভাবে এই একটা সিদ্ধান্ত ভারতকে নতুন করে গড়ে তুলল। স্ক্রিনের দিকে একবার দেখুন। একটা দেশ কিন্তু দুটো গাড়ি। একদিকে দেখুন অ্যাম্বাসেডর, যা একসময় ভারতের রাস্তা শাসন করত, আর অন্যদিকে আজকের দিনের একটা ঝা চকচকে আধুনিক গাড়ি। এই ছবি দুটো কিন্তু একটা গোটা অর্থনৈতিক বিপ্লবের গল্প বলছে। আসুন এই গল্পটাতেই একটু গভীরে ঢোকা যাক। তো সবার আগে চলুন জেনে নিই এই বিশ্বায়ন বা গ্লোবালাইজেশন জিনিসটা আসলে কি। খুব সহজ ভাষায় বলতে গেলে বিশ্বায়ন হলো বিভিন্ন দেশের অর্থনীতির মধ্যে একটা দ্রুত সংযোগ তৈরি করা। মানে নিজের দেশের অর্থনীতিকে গোটা বিশ্বের অর্থনীতির জন্য খুলে দেওয়া। এই বিশাল পরিবর্তনের গল্পটা ঠিকভাবে বুঝতে হলে আমাদের টাইম মেশিনে চড়ে একটু পেছনে যেতে হবে। মানে ১৯৯১ সালের আগের ভারতে। সেই সময়টাকে বলা হতো সুরক্ষার যুগ। দেখুন, ১৯৯১ সালের আগে ভারতের নীতি ছিল একদম অন্তর্মুখী। মানে সোজা কথায় দেশের জিনিস দেশেই তৈরি হবে, আর বাইরের দেশের কোম্পানিদের সাথে প্রতিযোগিতার কোনো ব্যাপারই থাকবে না। সরকার চাইতো দেশীয় শিল্পগুলোকে সব রকমভাবে আগলে রাখতে। আর এই সুরক্ষা দেওয়ার জন্য সরকারের হাতে ছিল দুটো বড় অস্ত্র। এক, ট্যারিফ বা শুল্ক, মানে বিদেশ থেকে কোনো জিনিস আমদানি করলে তার উপর অনসং কর বসিয়ে দেওয়া হতো, যাতে সেটার দাম দেশের জিনিসের চেয়ে অনেক বেশি হয়ে যায়। আর দুই, কোটা, মানে কোনো জিনিস কতটা পরিমাণে আমদানি করা যাবে তার একটা সীমা বেঁধে দেওয়া হতো। শুধু তাই নয়, সেই সময়টা জুড়ে ছিল এক অদ্ভুত ব্যবস্থা, যা লাইসেন্স রাজ নামে পরিচিত। ব্যাপারটা ভাবুন একবার, একটা নতুন কারখানা খোলা তো দূরের কথা, কারখানায় উৎপাদন একটু বাড়াতে গেলেও সরকারের থেকে লাইসেন্স লাগত। ধরুন কেউ স্কুটার বানাবে, তো তাকে বছরে কটা স্কুটার বানানোর অনুমতি দেওয়া হবে সেটাও সরকার ঠিক করে দিত। এই পুরো প্রক্রিয়ায় বছরের পর বছর চলে যেত। ফলাফল যা হওয়ার তাই হলো। দেশে প্রতিযোগিতা বলে প্রায় কিছুই ছিল না, আর সাধারণ মানুষের কাছে পছন্দ ছিল খুব সীমিত, আর জিনিসের মানও খুব একটা ভালো ছিল না। আর এরপরই এলো সেই বছরটা, ১৯৯১ সাল। ভারতের অর্থনীতিতে একটা বিগ ব্যাং হলো যেন। সবকিছু ওলটপালট করে দেওয়ার মতো একটা মুহূর্ত। কিন্তু হঠাৎ করে এত বড় একটা পরিবর্তনের দরকার পড়ল কেন? কারণ উনি সালের শুরুতে ভারতের অর্থনীতি একেবারে ভেঙে পড়ার মুখে ছিল। দেশের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার প্রায় শূন্য। তেল বা অন্য জরুরি জিনিস আমদানি করার মতো ডলার হাতে নেই বললেই চলে। বড়জোর কয়েক সপ্তাহ চলার মতো অবস্থা। তার উপর ভয়াবহ মুদ্রাস্ফীতি। শেষ পর্যন্ত ওই বছরের জুলাই মাসে ভারত ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আইএমএফ এর কাছে সাহায্য চাইতে বাধ্য হয়। আর সেই সাহায্যের শর্তই ছিল
নীতিতে বড়সড় সংস্কার আনতে হবে। তো এই সংকট থেকে বেরোনোর পথটা কী ছিল? সমাধান হিসেবে এলো একটা নতুন নীতির মন্ত্র, যা এলপিজি নামে খুব বিখ্যাত। লিবারালাইজেশন বা উদারীকরণ, প্রাইভেটাইজেশন বা বেসরকারীকরণ, আর গ্লোবালাইজেশন বা বিশ্বায়ন। আর এই নতুন নীতির ফলে যা হলো তা এক কথায় অভাবনীয়। এতদিন ধরে যে উঁচু শুল্ক আর কঠোর কোটার দেওয়ালগুলো খাড়া ছিল, সেগুলো সব ভেঙে দেওয়া হলো। লক্ষ্যটাই পুরো বদলে গেল। দেশীয় শিল্পকে অন্ধভাবে বাঁচিয়ে রাখার বদলে এবার দরজা খুলে দেওয়া হলো বিশ্বজোড়া প্রতিযোগিতার জন্য। কিন্তু এই বিশ্বায়নের ফলে লাভটা কাদের হলো আর লোকসানি বা কাদের? এটা আসলে দুটো ভারতের গল্প। একদিকে কিছু বিজয়ী আর অন্যদিকে কিছু পরাজিত। চলুন এর ভালো আর মন্দ দুটো দিকই একবার দেখে নেওয়া যাক। প্রথমেই আসি ফায়দার কথায়। আর সবচেয়ে বেশি লাভ হলো সাধারণ ক্রেতাদের। ভাবুন, আগে যেখানে একটা কি দুটো মডেলের গাড়ি বা ফোন পাওয়া যেত, সেখানে হঠাৎ করেই বাজারে চলে এলো অজস্র অপশন। প্রতিযোগিতার কারণে জিনিসের মান যেমন ভালো হলো, দামও কিন্তু অনেকটা কমে এলো। বিশেষ করে শহরের মানুষের জীবনযাত্রার মান অনেকটাই উন্নত হলো। কিন্তু মুদ্রার তো আর একটা পিঠ হয় না, তাই না? এর একটা উল্টো দিকও ছিল। যেমন ধরুন রাজুর গল্পটা। উনি ছিলেন একজন ছোট ক্যাপাসিটর উৎপাদক। ওনার কথাতেই বলি, সরকার আমদানির ওপর থেকে বিধিনিষেধ তুলে নিতেই আমার খদ্দেররা সব বিদেশি জিনিস কেনা শুরু করল, কারণ সেগুলোর দাম ছিল আমার তৈরি করা জিনিসের প্রায় অর্ধেক। সস্তা আমদানির এই ঢেউয়ে রাজুর মতো হাজার হাজার ছোট ব্যবসায়ীকে তাদের ব্যবসা বন্ধ করে দিতে হয়েছিল। তবে বিশ্বায়ন কিন্তু একটা নতুন সম্ভাবনার দরজাও খুলে দিয়েছিল, বিশেষ করে আইটি আর বিপিও সেক্টরে। একটা বিপ্লব ঘটে গেল যেন। লক্ষ লক্ষ নতুন চাকরি তৈরি হলো ইংরেজি জানা দক্ষ ছেলেমেয়েদের জন্য। ভারত হয়ে উঠল সফটওয়্যার আর বিজনেস প্রসেস আউটসোর্সিংয়ের একটা গ্লোবাল হাব। আর এর হাত ধরেই জন্ম নিল এক নতুন সমৃদ্ধ মধ্যবিত্ত শ্রেণী। কিন্তু এই ঝাঁচকচকে আইটি সেক্টরের ঠিক উল্টো দিকে ছিল সুশীলার মতো কর্মীদের গল্প। উনি একজন পোশাক কারখানার কর্মী। ওনার অভিজ্ঞতাটা শুনুন। শ্রমিকদের চাকরি এখন আর আগের মতো নিরাপদ নেই। আমি আগে স্থায়ী কর্মী ছিলাম, এখন অস্থায়ী কর্মী হিসাবে কাজ করি, আর আমার আয়ও আগের থেকে অর্ধেক হয়ে গেছে। বিশ্বায়নের ফলে অনেক কারখানাতেই এমন অস্থায়ী আর অসুরক্ষিত কাজের সংখ্যা বাড়তে শুরু করে। শুধু যে বিদেশি কোম্পানি ভারতে এসেছে তা কিন্তু নয়, উল্টোটাও হয়েছে। বিশ্বায়নের হাত ধরে ভারতের বড় বড় কোম্পানিগুলো বিশ্বমঞ্চে পা রেখেছে। টাটা মোটরস, ইনফোসিস, রিলায়েন্সের মতো কোম্পানিগুলো নিজেরাই বহুজাতিক বা এমএনসি হয়ে উঠেছে। ওরা বিদেশের বড় বড় কোম্পানি কিনে নিতে শুরু করেছে আর সারা বিশ্বে নিজেদের ব্যবসা ছড়িয়ে দিয়েছে। কিন্তু এই বিশ্বমঞ্চে দৌড়ানোর ক্ষমতার পেছনেই ছিল আরেকটা কঠিন সত্যি। বিদেশি কোম্পানির সঙ্গে তীব্র প্রতিযোগিতায় টিকতে না পেরে দেশের অনেক ছোট উৎপাদক, যেমন খেলনা, ব্যাটারি বা টায়ার তৈরির সংস্থাগুলো একে একে বন্ধ হয়ে যায়। এমনকি বেশ কিছু মাঝারি মাপের ভারতীয় কোম্পানিকেও বিদেশি এমএনসিরা কিনে নেয়। তাহলে এই পুরো যাত্রার পর আমরা কোথায় এসে দাঁড়ালাম? ভারত এখন বিশ্বায়নের পথে অনেকটা এগিয়ে গেছে, কিন্তু এখনও একটা ভারসাম্য খোঁজার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আচ্ছা, অনেক তো গল্প হলো, এবার চলুন একটু ডেটা দেখি। এই চার্টটা দেখুন, এটা কিন্তু একটা দারুণ জিনিস দেখাচ্ছে। ১৯৯১-এর আগে ভারতের গড় জিডিপি বৃদ্ধির হার ছিল
প্রায় 4% আশেপাশে, আর বিশ্বায়নের পর একটা সময় সেটা পৌঁছে গিয়েছিল প্রায় 9.7%, মানে প্রায় দ্বিগুণেরও বেশি। এই একটা সংখ্যাই বলে দেয় অর্থনৈতিক বদলটা কত বড় ছিল। কাজেই বোঝাই যাচ্ছে বিশ্বায়ন ভারতের জন্য ছিল একটা দুধারী তলোয়ারের মতো। একদিকে যেমন দেশের অভূতপূর্ব অর্থনৈতিক উন্নতি হয়েছে, তেমনি অন্যদিকে দক্ষ আর অদক্ষ শ্রমিকদের মধ্যে আয়ের বৈষম্য অনেক বেড়েছে। একদিকে সাধারণ মানুষ হিসেবে আমাদের হাতে অনেক পছন্দ এসেছে, প্রযুক্তির সুবিধে পেয়েছে, আবার অন্যদিকে ছোট উৎপাদক আর শ্রমিকদের ওপর চাপ বেড়েছে, চাকরির নিরাপত্তা কমেছে। আজ ভারত নিঃসন্দেহে বিশ্বের দরবারে একটা বড় শক্তি। কিন্তু আসল চ্যালেঞ্জটা রয়ে আছে, আর সেটা হলো বিশ্বায়নের এই সুফল কিভাবে সমাজের সব স্তরের মানুষের কাছে সমানভাবে পৌঁছে দেওয়া যায়। কিভাবে নিশ্চিত করা যায় যে এর উপকার শুধু কিছু মানুষের মধ্যে সীমাবদ্ধ না থেকে সবার কাছে পৌঁছাবে। আর এই প্রশ্নের উত্তরের মধ্যে কিন্তু লুকিয়ে আছে ভারতের আসল ভবিষ্যৎ।